এটা আজ আমরা পড়ব সান্দ্রতা, তরলের সান্দ্রতা। তরলের একটা ধর্ম, ফিজিক্সের একটা বিশেষ রাশি, ক্লাস 9-এ আছে, ক্লাস 11-ও আছে। সান্দ্রতা ফিজিক্সে, ভিসকোসিটি ইংরাজি। সান্দ্রতা এর আগে আমরা ঘর্ষণ পড়েছি ক্লাস 8-এ। ঘর্ষণ কী ছিল? ঘর্ষণ ছিল ধরো এইটা একটা মাটি, মানে এটা কোনো টেবিলে একটা কোনো বস্তু রাখা আছে। এই বস্তুটাকে যদি আমি এইদিকে বল প্রয়োগ করি, এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে বস্তুটাকে এইদিকে একটা বাধা সৃষ্টি হয়। এই বস্তুটা টেবিলের মাঝে যে টাচ করা আছে যে জায়গাটা, সেই জায়গার থেকে ঘর্ষণ বল, যেদিকে তুমি বল প্রয়োগ করবে, যেদিকে বস্তুটা গতিশীল হবে, বল প্রয়োগটা বড় কথা নয়, গতিশীল যেদিকে হবে তার উল্টা দিকে কী বল কাজ করে? ঘর্ষণ। আর ঘর্ষণ বল নাও পরিবর্তন, মানে গতিশীল না হলে ঘর্ষণ কাজ করে, সেটা স্থিতি ঘর্ষণ। ঘর্ষণ দু ধরনের আছে, চল ঘর্ষণ, এইটা একটা আসঞ্জন বল। একটা বস্তুর সাথে যদি অন্য বস্তুর কোনো ঘর্ষণ হয়, একটা প্রথম বস্তু আর সঙ্গে দ্বিতীয় বস্তু, মেঝাটাকে বলছি, ইয়াদের মধ্যে যদি ঘর্ষণ হচ্ছে, তখন সেইটাকে বলছে আসঞ্জন বল। আর সংযুক্তি বল কাকে বলে? ওই বস্তুটারই বিভিন্ন অণুর মধ্যে, অণুর সঙ্গে যদি ওই বস্তুটারই একই বস্তুর যদি দুটা একই বস্তুর সঙ্গে যদি নিজেদের মধ্যে ঘর্ষণ হয়, নিজের মধ্যে যদি কোনো বল প্রয়োগ হয়, তখন তাকে কী বলে? সংযুক্তি। আর একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর, অন্য বস্তুর যদি কোনো বল প্রয়োগ হয়, তখন তাকে বলে আসঞ্জন। তোর ঘর্ষণ বলটা হচ্ছে আসঞ্জন বল, একটা বস্তুর সঙ্গে অন্য বস্তুর ক্রিয়া হয়। আর আমরা আজকে পড়ব সান্দ্রতা, সেটা তরলে ঘর্ষণ বলা যায়। তরলের একটি স্তরের সাথে তরলের আরেকটি স্তরে ঘর্ষণ, সেই অ্যাকচুয়াল ঘর্ষণই, কিন্তু একদম পার্টিকুলার যে ঘর্ষণ সেটাও বলা যাবে না। ঘর্ষণ বলের সাথে আর কিছু তফাৎ আছে। ঘর্ষণ বল আমরা ওইটা ধরি, একটা বস্তুর সঙ্গে অন্য বস্তু, ওইটা কিসের জন্য সৃষ্টি হয়? ওইটা সৃষ্টি আসঞ্জন বলের জন্য। এটাই পার্থক্য, মূল পার্থক্য এটাই। আর সান্দ্রতা কিসের জন্য সৃষ্টি হবে? সংযুক্তি বলের জন্য সৃষ্টি হবে। একই বস্তুর মধ্যে দুটা লেয়ারের ঘর্ষণ বটে এটাও, কিন্তু একই বস্তুর মধ্যে। তখন ফিজিক্স একটা নতুন নাম দিয়েছে এটাকে, তরলে ঘর্ষণটাকে কী নাম দিয়েছে? সান্দ্রতা নাম দেওয়া হয়েছে। তরলে ঘর্ষণ এইটাই। আর এইটা তরলের ক্ষেত্রফল, এই যে তরলের যেটা লেয়ার আছে, সেই লেয়ারের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, তরলের প্রকৃতির উপর নির্ভর করে সান্দ্রতাটা। আর ঘর্ষণ বলটা প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। প্রকৃতির উপর নির্ভর করে কোন বস্তু আছে, কিন্তু ক্ষেত্রফলের সাথে কোনো সঙ্গ নেই। আর ঘর্ষণ বলের মেঝাটার ক্ষেত্রফল কত না বস্তুটার ক্ষেত্রফল কত, তার সাথে ঘর্ষণ বলের কোনো সঙ্গ নেই। ঘর্ষণ বলে যে লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে সমানুপাতিক হয় ফোর্সটা, লম্ব প্রতিক্রিয়া বল এন। লম্ব প্রতিক্রিয়া বল এমজির মতনই, এন আমরা ধরি উল্টা দিকে। ওজনটা বস্তুর নিচের দিকে কাজ করে পৃথিবীর দিকে, আর তার উল্টা দিকে আমরা একটা কল্পনা করি লম্ব প্রতিক্রিয়া, তার সাথে সমানুপাতিক হয় কোনটা? ঘর্ষণ বলটা। আর এইটার আমরা আজকে সান্দ্রতার আজকে সব কিছু দেখবো আমরা। সান্দ্রতা জিনিসটা কি, মোটামুটি একটু ঘর্ষণ বলের সাথে প্রথমে আমি পার্থক্য করে দিলাম যে ঘর্ষণ বল কি, সান্দ্রতারও একটা বল আছে, সেটা সান্দ্র বল বলবো। কিন্তু সান্দ্রতা শব্দটা একটা ধর্ম, পদার্থের একটা ধর্ম হচ্ছে সান্দ্রতা, তরল পদার্থের ধর্ম। সংজ্ঞা যদি বইয়ের থেকে বলি, তাহলে যে ধর্মের জন্য তরল, তার দুটা যে স্তর আছে, সেই স্তরের আপেক্ষিক গতির, একটা লেয়ারের আপেক্ষিক গতি অপর লেয়ারের আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে, সেই বাধা সৃষ্টি করাটাকেই, ধর্মটাকে কি বলে? সান্দ্রতা। ধরো এইটা একটা ধারারেখা প্রবাহ। ধারারেখা প্রবাহ মানে নিয়ম মেনে জল যাচ্ছে, এলোপাথাড়ি জল যাচ্ছে না। ধরো গঙ্গা নদীর মধ্যগতি, উচ্চগতিতে হবে না, পাহাড় পর্বত দিয়ে ঝেড়ে জল আসবে, ঝর্নার জলে হবে না। ওটা ধারারেখা প্রবাহ হলো, এটা হচ্ছে অশান্ত প্রবাহ। ধারারেখা সুন্দর স্মুথ জল যাচ্ছে। তাহলে দেখো এইটা ধরো মাটি, তাহলে মাটির সাথে জলের একটা লেয়ার আছে, মাটি তো স্থির আছে। মাটি জলকে কি বলবে? যাস না, মাটি তো স্থির আছে। তো মাটির সাথে একদম জলটাকে আমি লেয়ারে ভাগ করেছি, অনেক লেয়ারে, বুঝতে পারছো? একটা স্তর, দুটো স্তর, একদম এইটা উপরের স্তর নদীর। জলটা যাচ্ছে ধরো, গতিশীল আছে ধরো, তখন এই মাটির স্তরের যে জলটা, সেটা কম স্পিডে যাবে। তার থেকে যেটা উপরে আছে সেটা একটু বেশি স্পিডে যাবে। তার একদম সর্বোচ্চ স্তরে যেটা আছে সেটা অনেক বেশি স্পিডে যাবে। তাহলে এই স্তরটা, এই দুটা স্তর পরপর, যে কোনো দুটা স্তর একটা অপরটার গতির বিরুদ্ধে কী করছে? বাধা সৃষ্টি করছে। এইটা একটা তরলের ধর্ম। এই ধর্মটাকে আমরা কি বলবো? সান্দ্রতা। বোঝা যাচ্ছে? একটা লেয়ারকে আগাচ্ছে, এই বলছে আমি আগাবো, এ ধরো আগাচ্ছে ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে, ধরো সাপোজ এ আগাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, ইয়াকে বলছে তুইও 5 মিটার পার সেকেন্ড বেগে আগা, তুই দাঁড়া, 10 মিটার বেগে আগাইছি না, অত আগাইছি না তুই। ফলে এদের মধ্যে একটা আপেক্ষিক বেগের সৃষ্টি হয়েছে, তফাৎ হয়েছে একটা আপেক্ষিক, এটাকে আপেক্ষিক বেগ বলে।
এই আপেক্ষিক বেগটার সাথে সান্দ্রতার একটা রিলেশন আছে। আচ্ছা, এই তরলের লেয়ারটা ধরো, এই তরলের লেয়ারটা আছে ক্ষেত্রফল উপরের স্তরটার 5 বর্গমিটার, ক্ষেত্রফলের সাথেও সঙ্গে আছে। তরলের লেয়ারটা কতটা ক্ষেত্র জুড়ে আছে, তার তরল লেয়ারটা কত ক্ষেত্র জুড়ে আছে, ক্ষেত্রফল যে লেয়ারটার সাথে যে লেয়ারটার সান্দ্রতা বল কাজ করছে, এটা ঘর্ষণ বলেই, কিন্তু এখানে নাম দেওয়া হয়েছে সান্দ্রতা বল। তরলের ঘর্ষণটাই সান্দ্রতা, জিনিসটা ঘর্ষণ বলার মতো নেই। ফিলিংসটা তুমি ঘর্ষণ বলেও করতে পারো, তরলের ঘর্ষণ, এটা মাথায় রাখতে। নাম দেওয়া হয়েছে ফিজিক্সে কি, সান্দ্রতা। কিছু তফাৎ তো আছেই, যেমন হয়তো বললাম এটা একটা সংযুক্তি বল বটে, ওইটা কী ছিল, আসঞ্জন ছিল। ওইটা ক্ষেত্রফলের উপর কোনো সং ছিল না ঘর্ষণে, এইটা ক্ষেত্রফলের সং আছে। কিন্তু বুঝতে গেলে ঘর্ষণ অনুভব করতে হবে, তাহলে ভালো অনুভব হবে। তাহলে এই লেয়ারটা যখন আগাইছে তখন লেয়ারের সাথেও সঙ্গে আছে। লেয়ারটার যত বড় ক্ষেত্রফল তত বেশি সান্দ্রতা বল থাকে। সান্দ্রতা একটা ধর্ম, কিন্তু আমরা এখন একটা কল্পনা করব ভিসকোসিটি ফোর্স। আমি এটাকে FV লিখব ছোটাখাটে, এটাকে কি বলবো, সান্দ্র বল, সান্দ্রতা বল। কি নাম দিলাম, FV। তাহলে FV কার সাথে সঙ্গ, ধরো এইখানে একটা লেয়ার আছে আর এইখানে একটা লেয়ার আছে, অনেক ডিস্টেন্স আছে ইয়াদের মধ্যে ডিস্টেন্সটা x। দুটা লেয়ারের মধ্যে তো একটা দূরত্ব থাকবে। এই দূরত্ব যত বাড়িয়ে যাবে, বলো এবার এই দুটা একটা কাছাকাছি দুটা স্তর, বলো কাছাকাছি দুটা স্তরের মধ্যে বেশি সান্দ্র বল হবে না দূরে দূরে? ঘর্ষণটা কোথায় বেশি হবে, যত বেশি কাছাকাছি। তাহলে দূরত্ব যদি বাড়িয়ে যায়, বেগটা বাড়িয়ে গেলে সান্দ্র বল কমে যায়, দূরত্ব বাড়িয়ে গেলে সান্দ্র বল কমে যায়। তাহলে বলো সান্দ্র বল কার সাথে রিলেশন আছে? ফার্স্ট রিলেশন আছে 1 নম্বর, কি বললাম, ক্ষেত্রফল। এটাকে আমি এরিয়া বলছি, এ ইংরেজিতে। ফিজিক্স আমরা ক্ষেত্রফলকে এ লিখি। তাহলে সান্দ্র বল কার সাথে সমানুপাতিক হচ্ছে, ক্ষেত্রফল। স্তর দুটার ক্ষেত্রফল যত বেশি, সান্দ্র বলও তত বেশি। FVকে আমি সান্দ্রতা বলছি, 1 নম্বর রিলেশন। 2 নম্বর রিলেশন কি বলবো, ধরো এটা যেছে 20 মিটার পার সেকেন্ড বেগ একটা লেয়ার, আর তার পাশের লেয়ারটা যেছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এদের আপেক্ষিক বেগ কত হয়েছে, 15। আচ্ছা, একটা লেয়ার যাইছে 3 মিটার পার সেকেন্ড, একটা 2, ওদের আপেক্ষিক বেগ কত, 1। বলো না কোন দুটা লেয়ারের মধ্যে বেশি সান্দ্র বল কাজ করবে, যার আপেক্ষিক বেগ বেশি। যত বেশি গতির পার্থক্য হবে, পাশাপাশি দুটা লেয়ারের, জলের লেয়ারের যত বেশি গতির পার্থক্য হবে, বুঝা যাচ্ছে? ধরো ইয়ার গতি 5 মিটার পার সেকেন্ড, ইয়ার গতি 7, তাহলে আপেক্ষিক বেগ 2। একটা আছে 5 আর একটা আছে 8, আপেক্ষিক বেগ 3। কোন লেয়ারের সাথে বেশি সান্দ্র বল ফিলিংস হবে, 8-এর সাথে। 5-এর সাথে 8-এর বেশি সান্দ্র বল হবে, 5-এর সাথে 7-এর অল্প কম হবে। আপেক্ষিক বেগ মাথায় ঢুকছে, দুটা বেগের তফাৎ। তাহলে এইটা বেগ না, আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগের সাথেও কী বটে, সমানুপাতিক। কে, সান্দ্র বল। আর 3 নম্বর তোমরাকে আগেই বললাম, স্তর দুটার মধ্যে যত বেশি দূরত্ব তত সান্দ্র বল কমে যায়। এই দুটাতে সান্দ্র বল বাড়িয়ে যায়, এটা সমানুপাতিক রিলেশন উপরে আছে। ব্যস্তানুপাতিক রিলেশন কোনটা হবে, FV সমানুপাতিক 1/x। আচ্ছা, V কি, আপেক্ষিক বেগ। আমি বলেছি লেখো সবাই, আমি লিখবো না তো। V সমান কত, আপেক্ষিক বেগ। এ মানে স্তরের ক্ষেত্রফল, জলের লেয়ারগুলোর ক্ষেত্রফল। x কি, দুটা লেয়ারের পারস্পরিক বেদ। Fx কি, দুটা লেয়ারের মধ্যে দূরত্ব। দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, আর আপেক্ষিক বেগের সাথেও সমানুপাতিক। এইবারে ফিজিক্স আমরা কি করি, জেনারেলি 2-3টা রিলেশনকে আমরা সেই ভেদ টেনে পড়বে, ভেদ, সেটাকে আমরা কি লিখি, একটা রিলেশনে রূপান্তরিত করি। তাহলে বলো F সমানুপাতিক কী হলো, একসাথে যদি লিখি 3টাকে, A উপরে, V উপরে, X নিচে, এই একটি রিলেশন পাইলাম। A মানে কি বটে, ক্ষেত্রফল, V মানে আপেক্ষিক বেগ, X মানে বেদ। কার বেদ, দুটা লেয়ারের বেদ। এটা কার ক্ষেত্রফল, স্তরগুলোর ক্ষেত্রফল। এটাও কনফিউজ থাকলে দূর করার। V হচ্ছে আপেক্ষিক বেগ দুটি লেয়ারের। তাইলে আমি যদি এটাকে সমান করি কি লিখবো না, এইখানে একটা ধ্রুবক লিখব। এই ধ্রুবকটি বড়ই স্পেশাল এই চ্যাপ্টারের জন্য। এইটাকে আমরা বলি ইটা চিহ্ন। কি নাম, ইটা। ইয়ার নামটা হচ্ছে ইটা, মানে ল্যাটিন নামটা। আর ইয়ার অ্যাকচুয়ালি এখানে পরিচয় হবে সান্দ্রতাঙ্ক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। ফিজিক্সে অনেক কিছু শেষে অঙ্ক যোগ করে সন্ধি বিচ্ছেদে। গলনযুক্ত অঙ্ক গলনাঙ্ক, স্ফুটনযুক্ত অঙ্ক স্ফুটনাঙ্ক। তাহলে সান্দ্রতাযুক্ত অঙ্ক কী হবে, সান্দ্রতাঙ্ক। এক ধ্রুবকগুলাকে অঙ্ক দিয়ে আমরা প্রকাশ করি। ফিজিক্সের একটা নেশা বটে আমাদের, বলে কী বটে,
নেশা বটে, এটা কোনো বুঝার নাই। সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ককে কী দ্বারা প্রকাশ করব? ইটা দ্বারা। তাহলে ইটা যদি দিয়ে দিই সমানুপাতিক থেকে যে কোনো ধ্রুবক কী করে, ফিজিক্সে কী করে, যে কোনো ধ্রুবক, কোনো কিছু ধ্রুবক দিয়ে দিলে সমানুপাতিক থেকে কী হয়েছে, চিহ্ন হয়ে যাবো না, সমান। কৃপা ধ্যান দিই, সমানুপাতিক চিহ্নটা কী চিহ্ন হয়ে গেল? সমান চিহ্ন হয়ে গেল। তাহলে এবার সমান দিয়ে আমরা কী লিখব? উপরে এ ভি বাই এক্স। এবারে এই রিলেশনটার থেকে সব কিছু ইয়ার জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু বাইর করব। সান্দ্রতাঙ্কর সব কিছু ঘটনা হবে এবারে। সান্দ্রতা তো একটা ধর্ম, কিন্তু সান্দ্রতাঙ্ক তো একটা রাশি, এটা তো একটা রাশি হয়ে গেল আমার। এবারে এটা নিয়ে আমি গবেষণা করব। এতক্ষণ তক যতগুলো বললাম সেটা সান্দ্রতার 3টা নিয়ম থাকে। কি কি? যে জলের লেয়ার আছে তার ক্ষেত্রফলের সমানুপাতিক। সান্দ্রতা বলটা কার সাথে সমানুপাতিক? আরেকটা আপেক্ষিক গতিবেগের সঙ্গে। দুটো লেয়ারের আপেক্ষিক গতিবেগ। ভিটা কারো গতিবেগ নয়, এটা লেখার সময় ছিল ভুলে যায়। ভি গতিবেগের সঙ্গে কার গতিবেগ? কিসের গতিবেগ? আগে ভাষাটাকে শেষ ঠিক কর। দুটা স্তরের আপেক্ষিক গতিবেগের সমানুপাতিক। আর এক্সটা কী বটে? দুটা স্তরের মাঝের দূরত্ব, তার সাথে ব্যস্তানুপাতিক। 1/x, 1/, থাকলেই ব্যস্তানুপাতিক। ফিজিক্সে সমানুপাতিক ব্যস্তানুপাতিক চিহ্ন তো একই। 1/, যদি থাকি যায় ওইটাই ব্যস্তানুপাতিক পড়তে হয় ফিজিক্সে, চিহ্ন একই। এক্সের সাথে ব্যস্তানুপাতিক বলাও যায়, আবার 1/x এর সাথে সমানুপাতিক বলা, এই 3টাই সমানুপাতিকও তুমি বলতে পারো। এ এর সাথে সমানুপাতিক, ভি এর সাথেও সমানুপাতিক, আর 1/x এর সাথেও সমানুপাতিক, তাও চলবে কথাটা। ব্যস্তানুপাতিক বলারই দরকার নেই। আর যদি বলো এক্সের সাথে বলবো তাহলে ব্যস্তানুপাতিক বলতে হবে, এক্সটা তলে আছে। বুঝে যাচ্ছে? এইটাই ল্যাঙ্গুয়েজ। আমি মুছছি, এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। এই রিলেশনটা এটা কী বটে? সান্দ্র বল। ইটাটা কী বটে? সান্দ্রতাঙ্ক। এটা কী বটে? কোনো একটা জলের স্তরের ক্ষেত্রফল। ভিটা কী বটে? দুটা স্তরের মাঝের আপেক্ষিক বেগ। এটা ক্লিয়ার করতে কথাগুলো আগে, নাহলে ভি লিখে দিলে তুমি ভি মানে ভোলানাথ ভাববে, তাইলে মুশকিল আছে। এক্স মানে কী বটে? দুটা স্তরের মাঝের দূরত্ব। এই রিলেশনটা নিয়ে এবার আমি চর্চা করব। এই রিলেশনটাকে নিয়ে ফিজিক্সের নতুন নতুন সিস্টেম তৈরি করব। পড়াশোনা তো করার দরকার নেই ফিজিক্স, শুধু ম্যাথামেটিক্স জানতে হবে, জেনারেল বীজগণিতের ক্যালকুলেশন, আর ফিজিক্সের এই ফাউন্ডেশন জানতে হবে, এটাকে ফাউন্ডেশন বলে। এক্স। এবার দেখো আমি কি বানাবো। আমার এখন সান্দ্রতাঙ্কের পরিচয় দিবার আছে ভালো করে। জিটিআই নতুন রাশি পেয়েছি, বাকিগুলো রাশি আমি আগে পেছনে শুনেছি, আজকে নতুন রাশি কোনটা পাচ্ছি? সান্দ্রতাঙ্ক। এটা তোমার জীবনে আজকে নতুন রাশি ফিজিক্সে। ফিজিক্সের একটা চ্যাপ্টার বাড়ি বেড়ে যাবে, আর একটা রাশি বাড়ি বেড়ে যায়, এত কিছু নয়। এবং সেই রাশি সংক্রান্ত আমি নানান ধরনের ভ্যারাইটি অঙ্ক করব। এমন এবারে এইটা থেকে আমি 20-25টা অঙ্ক হবে। দেখো 5টা অঙ্ক করলাম এফ বাই করার জন্য, 5টা অঙ্ক করলাম এ বাই করার জন্য, 5টা অঙ্ক করলাম ভি বাই করার জন্য, 5টা অঙ্ক এমন ডিজাইনে দিয়ে থাকবে এক্স বাই কর, 5টা অঙ্ক তো এইটা বাই করবো। তো এরকম করে 20টা অঙ্ক হয়ে যাবে। সেটা তুমি নিজেও অঙ্ক বানাইতে পারো আর করতে পারো। ধারণা 11-এর বইটাকে তুলতে পারো, লেসন করা আছে সান্দ্রতাঙ্কের, অঙ্ক তুলতে পারো, প্রচুর প্র্যাকটিস করতে পারো তুমি। বিভিন্ন ভাষায় ছলে বলে অঙ্ক দিয়ে থাকবে, যত অঙ্ক প্র্যাকটিস করবে তত আরও ডেপথ বাড়বে জায়গাটাতে। সান্দ্রতাঙ্ক সম্বন্ধে আরও আসল নলেজটা তুমি পাবে। চলো সান্দ্রতাঙ্কের একটু পরিচয় নিবে। তাহলে সান্দ্রতাঙ্ককে যদি আমি এইদিকে লিখি, ওইদিকে কী হবে বলো? এফের সাথে এক্সটা গুণ হবে উপরে। বুঝছো তো? 7-এর সমাধান শিখেছো তো সবাই, বেসিক সমাধান। বাস, তাহলে বেসিক সমাধানটা 7 ক্লাসে দেওয়া আছে, লাস্ট লেসনে দেখবি কোন দিকে কোনটা যায়। এটাও ছিল জানেন, এর উপরে যায়, আর এ ভিটা তলে চলে যাবে। বুঝা যাচ্ছে? আমি এটাকে এদিকে লিখছি, এটাকে এদিকে লিখছি, সমাধান করলাম একটি। ইটার মান এইটা হয়েছে। তাহলে বলো ইটার উপরটা তো কী আছে? ইটার রাশি বাই করবো, সান্দ্রতাঙ্কের রাশি বাই করবো। উপরটা কী আছে বলো? সিএস পদ্ধতিতে বলো প্রথমে। এফ মানে কী হয় মোমো? ডাইন। এক্স মানে তো একটা দূরত্ব বুঝাইছি, তাহলে ওটা সেমি হবে। নিচে ক্ষেত্রফল আছে, তাহলে সেমি স্কোয়ার হবে। আর ভি মানে আপেক্ষিক বেগ, মানে সেমি পার সেকেন্ড হবে, সেমি পার সেকেন্ড। এবার এককও কাটাকাটি যায়। এককটা তো আমি রেডি করবো, এককটা তো মুখস্থ করবো না, এককটা বাই করবো এটা থেকে। তাহলে ডাইন পার সেমি, একটা সেমি কাটা গেল, একটা সেমি তলে আছে, তাহলে আমার উপরে কী আসবে বলো? ডাইন সেমি -2 উপরে চলে যাবে। আর সেকেন্ড আছে, সেকেন্ড তলে আছে, তাহলে সেকেন্ড দিয়ে গুণ হবে। তাহলে সেমি স্কোয়ারটাকে পরে লিখবো, ডাইন সেকেন্ড আগে করিলি, ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার। এইটা ওর একক সিজিএস, ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার। এককটা বাড়ি করলাম এই ক্যালকুলেশন থেকে, নিজেরা ক্যালকুলেশন করে বাড়ি করতে হবে। আমি লিখে দিলাম মানে মুখস্থ করা যাবে না, মুখস্থ করার কোনো সিস্টেম নয়। এককটা এই ফাউন্ডেশন থেকে এককটাকে বাইর করতে হবে। সব এককগুলো তো জানি, আগের থেকে একক তো পড়ে আসছি। বলের একক জানি, বেগের একক জানি, সব তো জানি। ছোটো থেকে তো ফিজিক্স একটা ধারাবাহিক পড়া, সিঁড়ির মতন ধাপে ধাপে উঠবে, সব একক বাইর করতে শিখতে হবে। এটাই তো ফিজিক্স পড়া।
বলো এম কেসে এবার কত হবে? এম কেসে এইটার সাথে সুদ দিত তুমি, সিজিএসে তো বাই করেছো খাইতে খুঁটি, আরও তো খাটার কি দরকার? সেই ফাউন্ডেশনে বসালে তুমি পারবে আর কি, আমি বলছি নিউটন মিটার হবে কি? তাহলে বলো ডাইনের জায়গায় কী বুঝবে? নিউটন। সেকেন্ডের জায়গায় তো সেকেন্ড থাকবে, আর সেমি স্কোয়ারের জায়গায় কী হবে? মিটার স্কোয়ার। এই এককটা খুব ইম্পর্টেন্ট, এসআই এককটা। এই এককটার একটা নাম দিয়ে আছে বাবু, আমি বললাম না বড় এককগুলা মেন একক এটাই, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটাই সান্দ্রতাঙ্কের এসআই একক। এই এককটার একটা ফিজিক্স নাম দিয়েছে নতুন, কী নাম দিয়েছে বাবু? এইটার নাম হচ্ছে ডেকা পয়েন্ট। বিজ্ঞানী পয়েন্টের নাম অনুসারে এটাকে কী বলা হয়েছে? ডেকা পয়েন্ট। ডেকা পয়েন্ট মানেই এটা। যদি বলে কোনো জলের সান্দ্রতাঙ্ক 10 ডেকা পয়েন্ট, 12 ডেকা পয়েন্ট, বলতে কি বুঝো? তোমাকে কেউ প্রশ্ন করলো, হ্যাঁ রে ওরে জলের সান্দ্রতাঙ্ক 12 ডেকা পয়েন্ট বলতে কি বুঝো? তুমি কি উত্তর দিবে ওনাকে? বলবো ও শুনো, আমি যদি কোনো কী নেবো, এইখানে ক্ষেত্রফলটা 1 নেবো, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল নেবো কোনো জলের লেয়ারের, দুটা লেয়ারের 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, তাদের আপেক্ষিক বেগ কত হবে? 1 মিটার পার সেকেন্ড। তাদের মধ্যে দূরত্ব কত হবে? 1 মিটার। সব 1 করে দেবো। তখন যে বলটা অনুভব হয়, কত বল অনুভব হয়? 12 নিউটন। তো তখন সেইটাকেই বলে 12 ডেকা পয়েন্ট বলতে, এটাই বুঝি। দেখো এই যে ফাউন্ডেশনে সব